এই দুইটা কবর খুব নিতান্তর খারাপ অবস্থা ছিল। এটা তো মলমূত্রের বাগার ছিল। হ্যাঁ। তো দেশের নোংরা এখানে হতো, কবর তো প্রায় ঢেকে দিছিল আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা খালি সরকারের নাম, কিন্তু সরকার এটা দেখভাল তেমন যে কর্মকর্তারা যে দায়িত্বগুলো আছে তারা সেভাবে করে না। 16 ডিসেম্বর ওই একদিন 3 দিন ওই উদ্যোগিত ইটি রং এবং লোক সম্মানিত ছিল। তারপরে দেখুন সময়টা 1971, 10ই ডিসেম্বর, বেলা ঠিক 12টায় রণতরী পলাশ খুলনা রূপসা নদী তীরবর্তী খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি আসে। হঠাৎ বিমান হামলায় সবাই দিশেহারা। শুধু একজন অকুতোভয়ী সৈনিক নিজের দেশের জন্য লড়েছিলেন। রণতরী পলাশ ধ্বংস হওয়ার পর পাকিস্তানি হানাদার বাহিনী ওনাকে ধরে নিয়ে নির্মম নির্যাতন চালায়। তবু মুখ থেকে দেশমাতৃকার নাম মুছে ফেলতে পারেনি যিনি হাসি মুখে দেশের তরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। টানা 2 দিন পিপাসায় কাতর ছিলেন। মৃত্যুর আগে পানির বিনিময়ে পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল। যিনি হাসি মুখে পানি পান না করে মৃত্যুকে বেছে নিয়েছিলেন তিনি আমাদের সূর্য সন্তান, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল, বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন। আমরা আজ ওনার সমাধিস্থলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমরা আজকে আসছি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে। অবস্থিত রয়েছে রূপসা উপজেলার বাগমারা গ্রামে। তো এটি রূপসা নদীর একদমই কোল ঘেঁষে অবস্থিত। রূপসা তীরবর্তী বাগমারা গ্রামে ওনার সমাধিস্থল। আমরা দেখতে এসেছি ঠিক কতটা যত্নে আছে এই স্থানটি। কি বলছেন এখানকার পরিচর্যাকারী মোহাম্মদ আব্দুল ওহাব চাচা? চলুন ওনার নিজের মুখেই শুনে আসি। আমার নাম মোহাম্মদ আব্দুল ওহাব। আব্দুল ওহাব, আপনার জন্য কি সরকার এখানেই কোয়ার্টার নির্ধারণ করছে বা এরকম কিছু? না, আমাকে তেমন কোয়ার্টার করেনি। তা আমি দীর্ঘ 96 সাল থেকে এটা সক্রিয়ভাবে দেখাশোনা করতেছেন এই যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর কমপ্লেক্সটা। জি, এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাজার কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা, এখানে কি আপনার পরিবার সহই থাকতেছেন? জি, আমার জন্মস্থানই এখানে। আচ্ছা, জন্মস্থানে এখানে। আপনার ছেলে মেয়ে কতজন? আমার 3টি মেয়ে। আচ্ছা, 3 জন মেয়ে। এখানে দর্শনার্থী কেমন আসে? 21শে ফেব্রুয়ারি, তারপরে 16ই ডিসেম্বর, হ্যাঁ। 10ই ডিসেম্বর, 26শে মার্চ, হ্যাঁ। তারপরে এই যে আর প্রত্যেক দিনই কেউ না কেউ আসে। আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর মাঝে মাঝে সরকারি কর্মকর্তারা আসে, বিএপির আসে, আচ্ছা, আচ্ছা। বিভাগীয় কমিশনার, ডিসি সাহেব, তারপর টিওনো সাহেব তদারকি করে। এটা তো সবার জন্য উন্মুক্ত নাকি? আচ্ছা। তো বাংলাদেশ জাতির একজন হ্যাঁ। একটা গৌরব। হ্যাঁ, আমাদের বীরশ্রেষ্ঠ একজন, অবশ্যই আমাদের সবার জন্য গৌরবের বিষয়। এখানে তো অবশ্যই উন্মুক্ত থাকা উচিত। হ্যাঁ। আরো মানে উন্মুক্ত থাকা উচিত, যেরকম এই সামনে একটা সাইনবোর্ড থাকতে বলে, হ্যাঁ। তারপরে ওই ঘাটে বিস্তারিত এই কবরস্থানটা এবং এই সমাধি কমপ্লেক্সটা কোথায় কি, তারপরে এদের এই জীবনীগুলা, হ্যাঁ, এগুলো সংরক্ষিত এবং এইখানে রাখা উচিত, নতুন প্রজন্মের জানানো উচিত। আপনি খুব সুন্দর কথা বলছেন কাকা। তো এইটা রক্ষণাবেক্ষণের জন্য যেসব টাকা পয়সা বা হচ্ছে যেগুলা দরকার, সেগুলো আপনি কোথা থেকে কিভাবে পান? আসলে এইটা আমার এখানে জন্মস্থান। হ্যাঁ। তা মাঝে মধ্যে খুব ছোটবেলায় দেখতাম হ্যাঁ। যে এই কয়েকজন নেভি, হ্যাঁ, মানে বাংলাদেশ নৌবাহিনী, হ্যাঁ, এরা আইসা ওই ফুল দিয়ে সালাম করত। আচ্ছা। ওই সেই নরমাল কবরের উপরে, হ্যাঁ। সেই সময় করতো শুধু এই মহিবুল্লাহ। আচ্ছা। বীরশ্রেষ্ঠ তখন হয়নি, মানে নাম করা হয়নি। আচ্ছা। ওটাও দুইটা খবর একসাথেই, কিন্তু নামটা উচ্চারিত হয়নি। কিন্তু এইটা মানে ওই নৌবাহিনীর তরফ থেকে মানে এইটা প্রাধান্যটা পাইছে নৌবাহিনীর মানে এটা কাছ থেকে। হ্যাঁ। এবং তার ওই দেহ এনে এখানে সমাধি করছে। হ্যাঁ। সেই হিসেবে এটা একটা প্রাধান্য করছে। আর রুহুল আমিন সাহেবের শহীদ মহিবুল্লাহর এবং রুহুল আমিনের 10 দিন পরে, 10 দিন বলতে কি আসলে 6 দিন পরে, 6 দিন পরে 10ই ডিসেম্বর তারা শাহাদাত করছেন, বরণ করছেন। 16ই ডিসেম্বরে হ্যাঁ, আমরা স্বাধীনতা লাভ করছি। আসলে আর 6টা দিন বেঁচে থাকলে হয়তোবা ওনারা
আমাদের এই ইয়াটা দেখে যেতে পারতেন যে আমরা স্বাধীন এতগুলা বাংলাদেশ শহীদের বিনিময়ে যে আমরা স্বাধীন বাংলাদেশ পাইছি এই পাইলাম, জিনিসটা দেখতে পারতেন। হ্যাঁ নিয়ে যেতে পারতো। তারপর যাক, এরা খুব অরিজিনালি ভালো লোক, হ্যাঁ। এদের ভালো, তাদের আত্মত্যাগ আসলে আমরা কখনো ভুলতে পারবো না। এরা অরিজিনালি ভালো লোক, মানে দেশপ্রেমিক লোক। দেশপ্রেমিক লোক না হলে আসলে এই কাজগুলোর জন্য আমরা এখন বর্তমান প্রজন্ম আসলে এতটা ডেডিকেটেড না, বা না। এতটা এই যে নিজের প্রাণ ত্যাগ করে দিব একটা দেশের জন্য, এরকমটা আসলে আমরা ভাবতেও পারি না। না, ওনারা যেভাবে আসলে চিন্তা করছে যে আমরা জানের বিনিময় পর্যন্ত আমরা একটা দেশকে রেখে যাব ভবিষ্যৎ প্রজন্মের কাছে। এরা যে এমনই একটা, মানে ওই যে রুহুল আমিন সাহেব, হ্যাঁ, উনি খুব অত্যাচারিত হয়ে ওনার মৃত্যুবরণ করতে হয়েছে। কিরকম এই জিনিসটা তো আমরা জানি না। এই মৃত্যুবরণ এগিয়ে তো ইঞ্জিন রুম হ্যাঁ, আর্টিফিশিয়াল ছিল। হ্যাঁ, ইঞ্জিন রুমের দায়িত্ব ছিলেন। তা ওই বোম্বিং করছে, বোম্বিং করলে পর এই অনেক জাহাজ বোম্বিং হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আগুন ধরে গেছে। হুম। তো অনেক লোক তো ছিল সেই সময় জাহাজে, তো তারা প্রাণ ভয়তে কেউ লাফাই পড়ছে, কেউ হ্যাঁ। করছে, সে সাঁতরাইছে, হুম। কেউ আরো লোক মারা গেছে, বহুত লোক মারা গেছে। হ্যাঁ। কিন্তু নাম হয়েছে তো হ্যাঁ। বাইশে গেছে, নদীতে বাইশে গেছে, হয়ে গেছে, তার নাম গন্ধ নাই। তা এরকম হয়ে যাওয়ার পরও অন্যান্য সোলজার জরিদারদের বলতেছে, মানে এনাদের যে জাহাজে যে যারা জীবিত ছিল, আর সবাই তো আর মরে না। জীবিত যারা আছে তারা এখানে আসে, আচ্ছা আইসা আমার এই কথাগুলো বলছে। আচ্ছা, হ্যাঁ, নাইস, তাদের সাথে অনেক আমার বহু লোকের সাথে সাক্ষাৎ। ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, তারা বলছে যে রুহুল আমিন আর এই সেই মহিদুল্লাহ বোম্বিং ওই জায়গা হয়ে গেছে, মারা গেছিলেন। মানে একদম কয়লা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ইনি ছিল ড্যাগে, এই আচ্ছা। ইনি ছিল ড্যাগে, ওই মানে ড্যাগ মানে উপরে, হ্যাঁ, ডেকে, হ্যাঁ। ওই একদম ওই সোজাই বোম্বিং করে কয়লা হয়ে গেছে, ওই দিকে মরে পড়ে গেছে। আর ওই রুহুল আমিন সাহেব ইঞ্জিনের দায়িত্ব, ইঞ্জিন রুমে ছিলেন। হ্যাঁ, ওইটা কাজ করতেছিল তো কিভাবে জাহাজকে বাঁচাবে। লাস্ট টাইমে জাহাজ বাঁচাইতে আর পারলো না, তারপর জরিদারদের বলতেছে তোরা যে যেরকম পারিস আত্মরক্ষা কর। আচ্ছা, দেখি আমি কি করতে, যাই করছে তোরা কর, যারা যার মনে কর, আমি দেখি। লাস্ট টাইমে উনি সম্মুখ যুদ্ধ হয়ে, আচ্ছা, সম্মুখ যুদ্ধ হয়েছিল তার মানে ওনার সঙ্গে? অবশ্যই হয়েছে। আচ্ছা, তা হইলে পর উনি আহত অবস্থায়, আচ্ছা, হইলে পরে ওই ওনারে ঘিরে ফেলাইলো। ও, এগুলা কিন্তু ইতিহাসে নাই, এগুলো কিন্তু কাহিনীতে নাই। খান হানাদার বাহিনীরা ঘিরে ফেলে, কিছু স্থানীয় রাজাকারও ছিল সাথে। তারপরে এরা ধরে ওই রূপসার বাগেরহাট রেল স্টেশন, ওই রেল স্টেশনে নিয়ে গেল। ও আচ্ছা, নিয়ে ওইখানে বসে আমরা যতটুকু পড়ছি, দিয়া খোঁচাই। আচ্ছা, বায়োনেট দিয়ে খোঁচাই মারছিল আহত হওয়ার পরেও, অথচ আমরা কিন্তু পড়ছি যে জাস্ট উনি ইঞ্জিন রুমে ছিলেন, বোম্বিং হয়েছে, এইভাবেই মারা গেছে। না, 2 দিন পর লাগটা পড়লো, 2 দিন পর ওই চরে পড়েছে। আচ্ছা, রাতের বেলা কারা কিভাবে যে ওনারা দাপন করছে এটা কেউ জানে না। এই এলাকায় তো স্থানীয় লোক কম বসবাস করতো, এই এলাকায় বসবাস করতো উদ্বস্ত লোক, যেরকম রিক্সা, লেবার, মাঝি, এর দিন মজুর লোকজন এইসব এলাকায় বসবাস করতো। আমরা যে বাড়িটা দেখলেন না, ওই বাড়িটা কিন্তু অরিজিনাল ভাড়াইতে বাড়ি ছিল, পুরোনো আমলের ভাড়াইতে। ওই বাড়িতে বহুত লোক থাকতো, ওই ভাড়াইতে মুসলিমের বাড়ি ছিল। তো হিসাবে এই স্থানীয় লোক এই এলাকায় স্থানীয় রাজাকারের আবির্ভাব একটু বেশি ছিল ওই সময়। তা আমার মনে হয় খুব সম্ভব, মানুষের যা কথার ধারণায় বুঝলাম, এই এলাকায় সেই উদ্বস্ত লোকরা রাতের অন্ধকারে, কেউ জানে না, রাতের অন্ধকারে ওনাকে দাফন করা হয়েছে। আচ্ছা, মানে যারা ধরেন তাকে ভালোবাসতো বা হচ্ছে 16 ডিসেম্বর 7 দিন পরে, স্বাধীনের হওয়ার সময়, 7 দিনের সময় এনারে দাফন করছে। আচ্ছা, ওনাকে বলতে শহীদ মুহিবুল্লাহকে, ওই জাহাজে বোম্বিং এ মরে পড়েছে। আচ্ছা, তো বিভিন্ন সময় আমাদের দেশ বিভিন্ন সরকার শাসন করছেন, তো আমরা সব সরকারের প্রতি আসলে কৃতজ্ঞ। সব সরকার চায় যে দেশটাকে ভালো রাখতে। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমরা সব সরকারের প্রতি সম্মান রেখেই বলবো যে কোন সরকারের সময় আপনারা এই জায়গাগুলোকে বেশি পৃষ্ঠপোষকতা পাইছেন?
কি বলবো বলেন, আমি হলাম এই এলাকার দিনমজুর একটা লোক, হ্যাঁ, দিনমজুর একটা লোক। তাহলে আমার নিজের জ্ঞান থেকে, উদ্যোগী থেকে এই দুইটা কবর খুব নির্যাতন ও খারাপ অবস্থা ছিল। হুম, আমার মনের থেকে এটা আমি যে দুইটা মুক্তিযোদ্ধা এবং আমাদের মুসলমান দুটো কবর এইভাবে নোংরা অবস্থায় ইতি থাকে, হুম, এইটা তো খুব খারাপ। তাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার খুব লাগতো, কষ্ট লাগতো, এই জন্য আমি করতাম, কিংবা এখনো পর্যন্ত করে এসেছি। হুম, কিন্তু আমি তো দিনমজুর, আমি তো এই দেশে এই অঞ্চলে বড় বড় শিল্পপতি ধনী হ্যাঁ। আছে, আমার আমাদের মতো খুলনা ধনী বিভাগে লোক, অনেক 10টা লোক হ্যাঁ, দৈনিক বেতন দিয়ে রাখা তাদের কোনো ব্যাপার না। না, আসলেই না। কিন্তু তারা কখনো এদিকে তাকায় না। বুঝতে পারছি। কার কথা বলবো বলেন? হুম, এই যে সরকার বলতেই হয়, তাদের দায়িত্বে থাকে, তোর বলতেই হয়। সরকার কি দেখেন, ওই এর কোনো খবর আছে? খবর নেই। বুঝতে পারছি। ওই যে 16ই ডিসেম্বর, ওই যে একদিন 3 দিন এর ওই উর্জবিত ইটি রং রং এবং লোক সম্মানিত ছিল, তারপরে এদের কোনো খবর নেই। আর কোনো খোঁজ খবর থাকে না। তাই এই ধরনের করে কি লাভ বলে? তার মানে আসলে আমি আপনার কথায় বুঝতে পারতেছি যে আমাদের সব সরকারেরই যখন শুধু নির্ধারিত তারিখগুলোতেই তারা শুধু এইটাতে আসে, দেখাশোনা করে, জি, দেখভাল করে, হ্যাঁ, মানে এরপরে না করলে না নয়। করলে নয়। মানুষ তাহলে আমাদের একটা কি যে- আমাদের আসলে উচিত হচ্ছে, আপনার কথায় যতটুকু বুঝলাম, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য। এখানে কিন্তু আমি কোনো সরকারি বেতন পাই না। আচ্ছা, হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মকে তাহলে জানানোর কোন জন্য, সরকারে এদের ভালোবাসে আর কি করে, কোন সরকার? ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য আসলে সরকারের তরফ থেকে এটা যদি পৃষ্ঠপোষকতাটা একটু বাড়ে, বাড়ে। তাহলে হচ্ছে সবাই জানতে পারবে, এই যে এই জায়গাগুলো এই সমাধি- সংরক্ষিত থাকবে। এই যে সমাধি দেখেন, এই সমাধিটা এইভাবে থাকা উচিত? না, আসলেই না। কোনোদিন থাকা উচিত না। হ্যাঁ চাচা, এটা তো আমাদের একটা কি বলা যায়, সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার জায়গা, বা হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য। হ্যাঁ, তো এই ঐতিহ্যের জায়গাতে ধরেন আমরা তো জানি যে সবসময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সন্ধ্যার আগে নামিয়ে ফেলা হয়। তো এইখানে আমরা এসে আসলে কোনো পতাকা দেখলাম না, এটার কোনো স্ট্যান্ডও আমরা আসলে আশেপাশে দেখলাম না। তো এখানে কি পতাকা উত্তোলন কি করা হয়? আসলে ঠিক আছে, এটা খালি সরকারের নাম, কিন্তু সরকারের এটা দেখভাল তেমন, যে কর্মকর্তারা যে দায়িত্বগুলো আছে হুম, তারা সেভাবে করে না। আচ্ছা আচ্ছা। কারণ আমি সেইভাবেই জড়িত। আমি 1996 সাল থেকে আমি এটা দেখভাল করতেছি এবং হ্যাঁ। এর থেকে পরিশ্রম করে আসতেছি এবং দেখাশোনা করে আসছি। আমি তো সেদিন মজুর না। হ্যাঁ, তাই এইসবে আমার এখানে কি আমার একটা মজুরি হওয়া উচিত না? অবশ্যই অবশ্যই। আপনার আমি গরিব মানুষ, আমার তো এটাকে সংসার এটাকে আছে। এটাকে মজুরি বলা যাবে না, এটাকে আপনাকে সম্মানই বলতে হবে, যে হচ্ছে আপনার জন্য একটা সম্মানই আসলেই করা উচিত। করা উচিত। ইট বালু সিমেন্টের মিশেলে 7জন বীরশ্রেষ্ঠের 7টি স্তম্ভ তৈরি করে রাখা। প্রশ্ন হলো, আমরা 71কে কতটুকু ধারণ করি? যুগে যুগে এদেশের স্বাধীনতার নায়ক বদলেছে, কিন্তু যে মানুষগুলো অকাতরে জীবন বিলিয়েছিলেন তাদেরকে কতটুকু ন্যাশনাল হিরো বলি আমরা? কয়েকটি বড় বড় স্থাপনা তাদের নামে বানিয়ে দিলেই কি সব দায়িত্ব শেষ? শহীদী মৃত্যু যাদের, তাদের পরিবারের খবর কতই বা আমরা রাখি? ওনারা হয়তো নাম কামাতে জীবন দেননি, কিন্তু দায়িত্বটা আমাদের। ঠিক কতটুকু অবহেলায় কবরের ফুলগুলো শুকিয়ে যায়, সে খবর কি কেউ রাখে? 26শে মার্চ, 16ই ডিসেম্বর ছাড়া এই কবরস্থান আদৌ কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়? সরকার বদলায়, স্বাধীনতা নিয়ে নতুন আলোচনার জন্ম হয়, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানেরা অবহেলায় পড়ে থাকেন বছরের পর বছর। জাতির শ্রেষ্ঠ সন্তানের কবরস্থান এখন গোচারণ ভূমি। জাতি হিসেবে আমরা কি লজ্জিত হই না? পরিচর্যাকারী যিনি আছেন তিনি আক্ষেপ সুরে অনেক কিছুই বললেন। সরকার কিংবা স্থানীয় ধনকুবেরদের নিয়ে ওনার অনেক অনেক অভিযোগ। মোহাম্মদ আব্দুল ওহাব চাচা চায়ের দোকানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এই স্থানটি দেখভাল করেন। সরকার কর্তৃক কোনো মাসিক বেতন নির্ধারিত হলে উনি অনেক উপকৃত হতেন, তেমনটিই বলছিলেন। কিন্তু একথা শুনবে কে? অবশ্য সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের
দৃষ্টি দেওয়া উচিত। দেশ বিদেশের পর্যটকদের এখানে আসার জন্য উদ্বুদ্ধ করা উচিত। কারণ বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে হলে বাংলাদেশ তৈরির নায়কদের আগে জানতে হবে। এখানে শুধু একটি কবর নয়, গোটা একটি একাত্তর রয়েছে। শেষে আমাদের এখন যাওয়ার সময় হয়ে আসলো, পরন্ত বিকেলে। তো যাওয়ার আগে এতটুকুই মনে হলো এই জায়গাটাতে এসে যে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠর মধ্যে রুহুল আমিন একজন। তো উনি আমাদের জাতির একজন বড় গৌরবের জায়গায় আছেন। এখন আমাদের ওনাকে যদি স্মরণ রাখতে হয়, ওনাকে যদি মনে রাখতে হয়, এই জায়গাগুলোকে আমাদেরকে সবার সামনে তুলে ধরতে হবে। এবং জায়গাগুলো তখনই তুলে ধরতে পারবো যখন এই জায়গাগুলো আমরা সংরক্ষণ করতে পারবো। আর এই সংরক্ষণের জন্য আসলে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। সরকারি পৃষ্ঠপোষকতার সঙ্গে আমাদের ব্যক্তিগত উদ্যোগটাও অনেক বেশি জরুরি। আমরা যদি ব্যক্তিগত উদ্যোগে এই মানুষগুলাকে যদি একটু সহযোগিতা করতে পারি এবং হলো এই জায়গাগুলোর জন্য যদি তাদেরকে সঠিকভাবে নিয়োগ করতে পারি, তাহলে তারা মন খুলে এই জায়গাগুলোকে সংরক্ষণ করতে রাজি আছেন। ওনার কথাতে আমরা তাই বুঝলাম। যখনই আমরা এই কাজগুলো করতে পারবো, আসলে তখনই সকলের সামনে এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে এই জায়গাগুলোকে আমরা তুলে ধরতে পারবো। এই বলে আমাদের সংক্ষিপ্ত ট্যুর বা সংক্ষিপ্ত সফর আমরা এখানে শেষ করছি। কিভাবে আসবেন এখানে, এখন সেটাই বলছি। চাইলে রূপসার টলার ঘাট পার হয়ে এপারে এসে হেঁটেই চলে আসতে পারেন, কিংবা রূপসা ব্রিজ পার করে জাবুসার মোড় থেকে সোজা রূপসা বাস স্ট্যান্ডে এসে হাতের বামে ঠিক 10 পা হাঁটলেই পেয়ে যাবেন এই সমাধিস্থলটি। বিদায় নেওয়ার সময় হয়েছে। ইতিহাস আর ঐতিহ্যের এই বাংলাদেশের পেছনে যাদের আত্মত্যাগ রয়েছে তাদের সবসময় মনে রাখা উচিত। ব্যক্তিবিশেষ কাউকে স্বাধীনতার একক নায়ক না বানিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম সঠিক ইতিহাস তুলে ধরার অনুরোধ রইল। যারা যারা এখানে আসবেন তাদের সুবিধার্থে ওহাব চাচার নাম্বারটি দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি।